অসলো চুক্তি যখন ইসরায়েল আর ফিলিস্তিন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। 13 সেপ্টেম্বর 1993 এমন একটি দিন যা ইতিহাসকে বদলে দিতে পারত। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের লনে সারা বিশ্বের সামনে দাঁড়িয়েছিল দুইটি প্রতিপক্ষ। একপাশে আইজাক রবিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী, অন্য পাশে ইয়াসির আরাফাত, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর প্রধান নেতা, আর মাঝখানে ইতিহাস। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও হাজির হলাম সত্যের সন্ধানে অসলো চুক্তির গল্প নিয়ে। আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন একটি মুহূর্ত নিয়ে যখন ইসরায়েল আর ফিলিস্তিন সত্যি শান্তির খুব কাছাকাছি চলে এসেছিল, একরকম বন্ধুই হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন সেই শান্তি টিকে থাকলো না? কেন সেই বন্ধুত্ব হলো না? দশকের পর দশক ধরে ইসরায়েল আর ফিলিস্তিন শুধু সংঘাতই দেখেছে। বিশেষ করে প্রথম ইন্তিফাদা, যেখানে ফিলিস্তিনিদের গণ আন্দোলন ইসরায়েলকে বুঝতে বাধ্য করে যে শুধু সামরিক শক্তি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। অন্যদিকে পিএলও মানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনও বুঝতে পারে আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া তাদের লক্ষ্য অর্জন করা খুবই কঠিন। এই দুই বাস্তবতা দুই পক্ষকে টেবিলে বসতে বাধ্য করে। নরওয়ের অসলো শহরে শুরু হলো গোপন আলোচনা। নরওয়ে সরকারের মধ্যস্থতায় লোকচক্ষুর আড়ালে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে কিছু বৈঠক শুরু হয় এবং সেখানে দুই দেশের বিভিন্ন বিষয়াদি নিয়ে দেন দরবার ও দর কষাকষি চলতেই থাকে। এই আলোচনাই পরবর্তীতে একটি চুক্তিতে রূপ নেয়, 1993 সালের অসলো চুক্তি। চলুন সহজভাবে বুঝি অসলো চুক্তি আসলে কি করেছিল। এই চুক্তি আসলেই ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে একটি শান্তি প্রক্রিয়া তৈরি করেছিল, মানে দুজন দুজনকে মেনে নিয়ে শান্তিতে পাশাপাশি বসবাস করবে। অনেকেই হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আসলেই এমনটা হতে যাচ্ছিল। তখন হয়তোবা কিছু ভালো লোক ছিল। যাই হোক, এর উদ্দেশ্য ছিল পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে সীমিত আকারে ফিলিস্তিনিদের স্বশাসন প্রদান করা, যার বিনিময়ে যেখানে পিএলও ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করে নেয়, মানে ইসরায়েলের এই ভূখণ্ডে থাকার অধিকার আছে। ইসরায়েলও পিএলওকে স্বীকৃতি দেয়। দুজনে মিলে ঠিক করলো সব সমস্যার সমাধান করা হবে। চুক্তির ঘোষণাপত্র ফিলিস্তিনিদের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার কাঠামো প্রতিষ্ঠা করে এবং সেই সাথে গাজা ও জেরিকো এই দুটি গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি শহর থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের একটি রূপরেখা দেয়া হয়। এরপর এটার উপর ভিত্তি করে 1995 সালে আরেকটি চুক্তি করা হয়, যেখানে ফিলিস্তিনি শাসনের কাঠামো বিশদভাবে বর্ণনা করা হয় এবং পশ্চিম তীরকে 3টি প্রশাসনিক অঞ্চলে এ, বি এবং সি এভাবে বিভক্ত করা হয়। যেমন অসলো 2 অনুচ্ছেদ 12তে লেখা আছে, পশ্চিম তীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য জনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার পরিষদ একটি শক্তিশালী পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করবে। ইসরায়েল বাহ্যিক হুমকি থেকে প্রতিরক্ষার দায়িত্ব বহন করে চলবে, যার মধ্যে মিশর ও জর্ডানের সীমান্ত রক্ষা এবং সমুদ্র ও আকাশ থেকে আসা বাহ্যিক হুমকি থেকে প্রতিরক্ষার দায়িত্বের মাঝে অন্তর্ভুক্ত থাকবে। সেই সাথে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে ইসরায়েলি বসতিগুলোর সার্বিক নিরাপত্তার দায়িত্বও ইসরায়েল সামরিক বাহিনী থাকবে এবং এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সকল ক্ষমতা তাদের থাকবে। তবে সবচেয়ে কঠিন ইস্যুগুলো, যেমন জেরুজালেম, শরণার্থী এবং অবৈধ ইসরায়েলি বসতির মতো বিষয়গুলো ভবিষ্যতের আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত কোনো চুক্তিতেই পৌঁছায়নি। যাই হোক, একটা নতুন প্রশাসন তৈরি হলো, নাম দেয়া হলো প্যালেস্টিনিয়ান অথরিটি, যারা গাজা আর ওয়েস্ট ব্যাংকের কিছু অংশ শাসন করবে। আর 5 বছরের মধ্যেই সকল কঠিন বিষয় সমাধান করা হবে। সীমানা, জেরুজালেম এবং শরণার্থী সব কিছু ঠিক হয়ে যাবে, এমনটাই আশা ছিল। মানুষ আশায় বুক বেঁধে উদযাপনের অপেক্ষা করছিল, ইসরায়েলি, ফিলিস্তিনি এবং সারা বিশ্ব। মনে হচ্ছিল শান্তি আর বেশি দূরে নয়। কিন্তু ইতিহাস কখনো এত সহজ হয় না। সবাই এই শান্তি মেনে নেয়নি। ফিলিস্তিনের ভেতরে হামাস এই চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করলো, আর ইসরায়েলের কিছু কট্টরপন্থী দলের ভেতরে এই চুক্তি নিয়ে ক্ষোভ বাড়তে লাগলো। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন, যিনি শান্তির পথ বেছে নিয়েছিলেন, তিনি চুক্তির পক্ষে জোর প্রচারণা চালাতে লাগলেন। আর তারপরই এলো সেই দিন যেদিন সব কিছু বদলে গেল। নভেম্বর 1995 অসলো চুক্তির সমর্থনে তেল আভিভে প্রচারণার সময় প্রধানমন্ত্রী আইজাক রবিনকে হত্যা করা হলো। নিজ দেশেরই একজন মানুষ, ইগাল আমির, গুলি চালায়। সে একটি সেমি অটোমেটিক পিস্তল দিয়ে রবিনকে 2 বার গুলি করে। রবিনকে দ্রুত ইশিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে রক্তক্ষরণ এবং ফুসফুস ছিদ্র হয়ে যাওয়ার কারণে
40 মিনিট পর অপারেশন টেবিলেই তিনি মারা যান। সেই মুহূর্তে শান্তির সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর হারিয়ে গেল। কিন্তু কে এই ঘাতক ইগল আমির? সে একজন উগ্রবাদী ইহুদি। পুলিশের কাছে জবানবন্দিতে সে বলেছিল রবিনকে মেরে সে সন্তুষ্ট এবং ঈশ্বরের আদেশেই সেই কাজ করেছে। ইসরায়েলের ভালোর জন্য প্রধানমন্ত্রী রবিন ছিলেন পথের বাধা। রবিনের মৃত্যুর পর সবকিছু দ্রুত ভেঙে পড়তে লাগলো। আরও হামলা, আরও অবিশ্বাস। আর ঠিক এই পরিস্থিতিতে দৃশ্যপটে প্রবেশ করে বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, মানে বৃহত্তর এক ইসরায়েল তৈরি করার জন্য কাজ করা। বেনিয়ামিন নেতানিয়াহু 1996 সালে ক্ষমতায় এলেন। আপনারা সবাই তাকে খুব ভালো করে চেনেন, কারণ মধ্যপ্রাচ্যের অশান্তির মঞ্চে এখন পর্যন্ত সে একজন কেন্দ্রীয় চরিত্র। তিনি এই শান্তির পয়গাম অসলো চুক্তি নিয়ে সন্দিহান ছিলেন, আর তাই সব কিছুর গতি কমে গেল। আর তারপর একটা সময় থেমে গেল। অসলো চুক্তি কি ব্যর্থ ছিল, নাকি এটা ছিল একটা অসম্পূর্ণ স্বপ্ন, যে স্বপ্নে একসময় ইসরায়েল আর ফিলিস্তিন শান্তির সঙ্গী হতে চাচ্ছিল? হয়তো শান্তি হারিয়ে যায়নি, শুধু থেমে আছে। কারণ ইতিহাস আমাদের একটা জিনিস শিখিয়েছে, একবার যদি সম্ভব হয় আবারও হতে পারে। শান্তি কখনো অসম্ভব না, এটা শুধু এখন অসম্পূর্ণ। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে পরের পর্বে অন্য কোনো এক গল্পে, সত্যের সন্ধানে। আল্লাহ হাফেজ।